হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে আমরা সিডিপির এমসিকিউ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, তো আমরা মোট 30খানার মতো প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করছি ক্লাসটার মধ্যে, এবং প্রতিটা প্রশ্নকে আমরা কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের বর্তমান যা প্রশ্নের প্যাটার্ন, সেখানে শুধুমাত্র কিন্তু থিওরি মুখস্থ করলেও যেমন হবে না, ঠিক একই রকম শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করলেও কিন্তু হবে না। এমসিকিউ আর থিওরি উভয়কে আমাদের কম্বাইন করে কিন্তু চলতে হবে। কেমন? তো সেই মতো আমরা আজকে কিন্তু প্রথম এমসিকিউ এর এটা একদম প্রথম ক্লাস। তো থিওরি সম্ভবত দুটো ক্লাস হয়েছে, যারা দেখোনি কিন্তু দেখে নিও অবশ্যই। তো দেখো, আমরা মোট 30খানা প্রশ্ন উত্তর আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্নের দিকে আসি। এটা একটা এ অ্যান্ড আর টাইপের কোয়েশ্চেন। বর্তমানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশ দিচ্ছে, তাই না? বিবরণ এবং কারণ। আচ্ছা, কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে শিশুকাল থেকে কৈশোরকাল পর্যন্ত শিশুদের বিকাশের দিকে মনোযোগ দেওয়া দরকার। শিশুকাল থেকে অর্থাৎ জন্ম থেকে 5 বছর, এই সময় থেকে কৈশোরকাল অর্থাৎ টিনেজ 19 বছর পর্যন্ত শিশুদের বিকাশের দিকে মনোযোগ দেওয়া দরকার। খুব ভালো কথা। জীবনের প্রথম কয়েক বছর গুরুত্বপূর্ণ হলেও মস্তিষ্কের নমনীয়তার দিক থেকে সমগ্র শৈশব ও কৈশোর একটা সংবেদনশীল পর্যায়। আচ্ছা, এবার দেখো, যদি আমরা বলি এ আর আর এর মধ্যে কোনটা ঠিক ভুল, বা কোনো সবগুলোই ঠিক কিনা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো, প্রথম ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত উভয়ে কিন্তু মনোযোগ দেওয়া দরকার, এখানে এটাই ব্যাখ্যা করা আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অ্যান্সার অপশন এ হয়ে যাবে। আচ্ছা, কেন সেটাকে একটু দেখি। এখানে এ এবং আর উভয় দুটোই কিন্তু সত্য কথা, এবং আর এর সঠিক ব্যাখ্যা। শিশুর জীবনের প্রথম কয়েকটা সেরকমই কিন্তু আমাদের যে কৈশোরকাল পর্যন্ত কিন্তু শৈশব এই সময়টাতে কিন্তু যথেষ্ট বিকাশে মনোযোগ দেওয়া দরকার। কেবল শিশু বয়সটা বিকাশে মনোযোগ দিলে হবে না। ওকে, এই জায়গাটায় আমরা একটু নতুন তথ্য মনে রাখবো যে জন্ম থেকে 6 বছর বয়স, এই সময়টাকে সেন্সিটিভ পিরিয়ড বলা হয় বা সংবেদনশীল পর্যায় বলা হয়। ঠিক আছে, কারণ এই সময়ে শেখার ক্ষমতা, যে কোনো নতুন জ্ঞান অর্জন করার ক্ষমতা শিশুর মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে যাব। আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? খুব সহজ একটা প্রশ্ন। সামাজিকীকরণ সম্পর্কে নিচের কোন কথাটি ঠিক? সামাজিকীকরণ কি? আমরা সবাই জানি যে সামাজিকীকরণ হলো সমাজের নিয়ম কানুন নীতি আদর্শকে মানিয়ে নেওয়া, তাই না? তাহলে এখানে আমরা যে 4টে অপশন আমরা দেখতে পাচ্ছি, এই 4টে অপশানকে একবার মন দিয়ে পড়ে নাও। ঠিক আছে, মন দিয়ে পড়ে বোঝার চেষ্টা করো যে অপশানগুলোতে কি বলতে চাওয়া হয়েছে। ওকে, তো একটু আমরা যদি ভালোভাবে দেখি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সামাজিকীকরণ এই সম্পর্কে সঠিক উত্তর কোনটা আসবে বলো তো? পরিবার ও বিদ্যালয়ের প্রধান মাধ্যম হচ্ছে সামাজিকীকরণ, তবে গণমাধ্যম ও সহকর্মীরাও এখানে গুরুত্বপূর্ণ, তাই না? অপশন এ, এই যে অপশন এ, এটা কিন্তু কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরিবার এবং বিদ্যালয়, পরিবারকে মুখ্য মাধ্যম বলা হয় এবং বিদ্যালয়কে সেকেন্ডারি এজেন্সি বলা হয়, দ্বিতীয়। ঠিক আছে, গৌণ। আচ্ছা, পরবর্তীতে আসি। দেখো, সামাজিকীকরণ কাকে বলে আমরা সবাই জানি। সমাজের নিয়মকানুন মূল্যবোধ শিশু যেখানে জাগ্রত হয় যে পদ্ধতির মাধ্যমে, সেটাকেই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন বলা হয়। সামাজিকীকরণের মাধ্যমে প্রাথমিক মাধ্যম হচ্ছে পরিবার, এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্সি বললেই আমরা ফ্যামিলি বা পরিবারকে বলবো। আর পরিবার বাদে বাকি যা কিছু রয়েছে, বিদ্যালয়, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, আরও খেলার মাঠ, যা কিছু থাকুক না অপশানে পরিবার বাদে, তারা সবাই সেকেন্ডারি এজেন্সি বা গৌণ মাধ্যমের মধ্যে পড়ে। ওকে,
আচ্ছা, এবার দেখো আমরা তৃতীয় প্রশ্নের দিকে যাই। বলা হচ্ছে যে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে কোন ধরনের পরিবেশ তৈরিতে জোর দেওয়া উচিত। প্রগতিশীল শ্রেণীকক্ষ যেটা থেকে পরবর্তীকালে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা আসে। আর এই প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশনের জনককে আমরা জানি জন ডিউ কিন্তু এই প্রোগ্রেসিভ এডুকেশনের জনক। ওকে, তো চারটে অপশনকে যদি আমরা দেখি, প্রশ্নটা একবার ভালোভাবে দেখা যাক। বলা হচ্ছে প্রগতিশীল শ্রেণীকক্ষে কোন ধরনের পরিবেশ তৈরিতে জোর দেওয়া উচিত, অর্থাৎ সবথেকে পজিটিভ অপশনটা যদি আমরা খুঁজি, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিক্ষার্থীদের আবেগীয় চাহিদার যত্ন নেওয়া। অর্থাৎ তাদের যে ইমোশনাল ডেভেলপমেন্ট সেটার দিকে কিন্তু, ইমোশনাল নিডস সেটার দিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তাদের নিজেদের মূল্যবান মনে করা, যেন কখনো কোনো শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী নিজেকে হীনমন্য মনে না করে, তার ওপরে যেন কোনো শাস্তির দরুন তার মন খারাপ না হয়ে যায়। ঠিক আছে, এখানে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে। ওকে, এই জায়গাটা মনে রাখবো আমরা, জন ডিউ। এই জন ডিউ কিন্তু প্রগতিশীল শিক্ষার জনক বা প্রবর্তক আমরা বলতে পারি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশনের জনককে, চোখ বুঝে উত্তর করব জন ডিউ। তিনি এখানে লার্নিং বাই ডুইং এর কথা বলেছেন, অর্থাৎ হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। ঠিক আছে, যে কোনো জিনিসকে বই পড়ে না শিখে হাতে কলমে প্র্যাকটিসের মাধ্যমে শেখা এবং মুখস্থ করানো কিন্তু প্রগতিশীল শিক্ষা একদমই সমর্থন করে না। রোট মেমোরাইজেশন প্রগতিশীল শিক্ষা একদমই সমর্থন করে না। ওকে, আচ্ছা, পরবর্তী দিকে আমরা যাই। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি শিশুকে 3টি পাহাড়ের 3D মডেল দেখানো হলো। ওকে, 3D মডেল অর্থাৎ ধরো কার্ডবোর্ড দিয়ে বা থার্মোকল দিয়ে পাহাড় বানানো হয়েছে। 3টে পাহাড় এমন দেখানো হচ্ছে যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাই না, সেটাই 3D। এবার অন্য একজন ভিন্ন দিক থেকে দেখছেন শিশুটি সেই ব্যক্তির দৃষ্টিতে বর্ণনা করতে পারে না। পিয়াজের অনুযায়ী এটা কিসের উদাহরণ? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, বলা হচ্ছে যে একটা শিশুকে একটা পাহাড়ের মডেল দেখানো হয়েছে। এবার সেটিকে শিশু যে দিক থেকে দেখছে, অন্য একজন লোক সে অন্য দিক থেকে দেখছে, এবং শিশু পাহাড়টিকে কেমনভাবে দেখছে সেটা বুঝিয়ে বলতে পারছে না সেই ব্যক্তিকে। তাহলে এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে আসছে বলো তো? শিশুটি সবসময় ভাবছে যে সে যেটা দেখছে পাহাড়ের, ধরো সামনের অংশটাকে শিশু দেখছে। বোঝা গেল যে ধরো একটা পাহাড়, ঠিক আছে, এরকম একটা পাহাড়ের মডেল। ওকে, এবার এই জায়গাটা, এই অংশটা হচ্ছে লাল রং করা রয়েছে, আর অন্য অংশটা, এই অংশটা সবুজ রং করা রয়েছে। ওকে, এবার এই দিকটা কে দেখছে? এই দিকটা শিশু দেখছে। আর এদিকটা কে দেখছে? এদিকটা ধরো তুমি দেখছো। তো শিশু কি জানে? যে সেই শিশু জানে যে সে যেহেতু এই দিকটা দেখছে, এদিকটা দেখছে, সেই কারণে সে পাহাড়টিকে সবুজ বলেই স্বীকার করছে। ওকে, এদিকটা তুমি যখনই বলছো যে পাহাড়টি হলো রেড কালারের, সে কিন্তু এটাকে স্বীকার করছে না, বলছে না পাহাড় হচ্ছে সবুজ। অর্থাৎ এখানে কিন্তু তার আত্মকেন্দ্রিকতা, ইগোসেন্ট্রিজমের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আত্মকেন্দ্রিকতা এটা কোন সময় দেখা যায় মনে রাখবো আমরা? প্রাক সক্রিয়তা স্তরে কিন্তু এই আত্মকেন্দ্রিকতা দেখা যায় 2 থেকে 7 বছর বয়সে। ইগোসেন্ট্রিজম মানে শিশু অন্যের দৃষ্টিতে জগৎকে দেখতে পারে না, সব সময় নিজেরটা নিয়েই সে ব্যস্ত থাকে। আচ্ছা, মনে রাখবো আমরা বিখ্যাত এই 3টি পাহাড়ের পরীক্ষা দিয়ে পিয়াজে আত্মকেন্দ্রিকতাকে প্রমাণ করেছিলেন। ঠিক আছে, শিশুরা যে আত্মকেন্দ্রিক থাকে সেটাকে পিয়াজে এই পাহাড়ের পরীক্ষা দিয়ে প্রমাণ করেছিলেন। এই 3টে জিনিস একটু মনে রাখবো আমরা। আত্মকেন্দ্রিকতা মানে অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, কেবল সে ভাবে নিজে যেটা দেখছে সেটাই ঠিক। সজীবতা মানে হচ্ছে যে সে মনে করে যে এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রাণ রয়েছে। ঠিক আছে, প্রাণ রয়েছে। একটা পাথর, একটা কোনো গাড়ি, একটা কোনো মূর্তি, সবার মধ্যে প্রাণ আছে বলে শিশু প্রথমে ছোটবেলায় মনে করে। বস্তু স্থায়িত্ব মনে করে যে চোখের আড়ালেও বস্তুটি আছে, এই ধারণা তার মধ্যে থাকে যে কোনো একটা বস্তু তার চোখের সামনে থেকে দূরে চলে গেলেও বস্তুটি আছে, পৃথিবীতে কোথাও না কোথাও আছে, এই ধারণা থাকে। এই জায়গাটা মনে রাখবো। মূর্ত সক্রিয়তা স্তরের সময়সীমা 7 থেকে 11 বছর। এই সময়ের বৈশিষ্ট্য হলো আত্মকেন্দ্রিকতা। এই সময় আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, মূর্ত সক্রিয়তা স্তরটা 3য় স্তরে কমে যায়। আচ্ছা, পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখব। যা পিয়াজে বলেছেন যে শিশুদের চিন্তা প্রাপ্তবয়স্কদের চিন্তা থেকে কেমন হয়, অর্থাৎ শিশুর চিন্তার সাথে একটা অ্যাডাল্ট মানুষের চিন্তার কি পার্থক্য থাকে পিয়াজের মতে।
আচ্ছা, পেঁয়াজের মতে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ একটা শিশুর চিন্তা আর একটা পূর্ণবয়স্ক মানুষের চিন্তা, উভয়ের চিন্তা কেমনভাবে আলাদা? গুণগতভাবে আলাদা, ঠিক আছে, গুণের দিক থেকে আলাদা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন যদি দেখি, তো দেখব পেঁয়াজের মূল বক্তব্য শিশু কেবল কম জানে তা নয়, তারা ভিন্নভাবে ভাবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, পেঁয়াজে এই জিনিসটা কিন্তু বলেছেন। আচ্ছা, এখানে পেঁয়াজের 4টে স্তরের নাম তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এই 4টে স্তরের নাম আর এদের বয়স সীমাটা কত লেখায় আছে, তোমরা খাতায় নোট করে নেবে এবং অবশ্যই কিন্তু এটা মুখস্থ করে রাখবে। কেমন? এটাকে মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। 6 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে ভাইগর্সকি। ভাইগর্সকি একটি শিশু একা যা করতে পারে এবং কারো সাহায্য নিয়ে যা করতে পারে, এই দুইয়ের ব্যবধানকে তিনি কি বলেছেন? খুব ভালো একটা প্রশ্ন, মনে রাখবো আমরা। এই দুইয়ের ব্যবধানকে তিনি বলেছেন সন্নিহিত বিকাশের অঞ্চল বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কি, কোনো একটা শিশু কোনো একটা কাজ একা করতে পারছে, ঠিক আছে, আর কোনো একটা কাজ দেখা যাচ্ছে কারো সাহায্য নিয়ে করতে পারছে না, তার মাঝের যে অংশটা আছে সেটাকে বলা হয় জেড, এই পিঙ্ক কালারের অংশ, এটাকে বলা হয় ZPD, লেভেল অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর লেভেল অফ বিয়ন্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকে। মনে রাখবো ZPDর ধারণা প্রথম এই ZPDর ধারণা প্রথম দেন ব্রুনার, ওকে, পরবর্তীতে দেন আমাদের ভাইগর্সকি। এই জিনিসটা মনে রাখবো, ZPDর ধারণা প্রথম দিয়েছিলেন ব্রুনার। আচ্ছা, যেমন এখানে মনে রাখতে হবে এই ZPD তোমরা থিওরি ক্লাস যখন করবে, ভাইগর্সকি থিওরি পড়াবো, তখন এগুলো সবই বোঝাবো। এখানে বলা হচ্ছে কি স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে কাউকে সাহায্য করা, ঠিক আছে, সাহায্য করা। ZPDতে শিক্ষক শিক্ষিকারা সাহায্য করে, শিশু কোনো কিছু বুঝতে না পারলে তাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া হয়, তাই না? এবার যারা সাহায্য করে কোনো বিষয়ে, তারা অবশ্যই সেই বিষয়টা তোমার থেকে বেশি জানে, তাই তো? তোমাকে ধরো অঙ্কের স্যার অঙ্ক শিখিয়ে দিচ্ছেন, তুমি পারছো না, তার মানে কি অঙ্কটা তোমার থেকে স্যার ভালো জানেন একটু, তাই তাদেরকে বলা হয় MKO, অর্থাৎ মোর নলেজেবল আদার্স। অর্থাৎ কোনো একটা জিনিস তোমার থেকে যে বেশি জানে, তার কাছে তুমি শিখছো, তো সেই ব্যক্তি যার কাছে তুমি শিখছো তাদেরকে বলা হয় MKO, মোর নলেজেবল আদার্স, তোমার থেকে অধিক জ্ঞান আছে যাদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 7 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে পারস্পরিক শিক্ষা বা রেসিপ্রোকাল টিচিং পদ্ধতিটি কোন তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? পারস্পরিক শিক্ষণ বা রেসিপ্রোকাল টিচিং। আচ্ছা, পেডাগজির খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো এটা, এখানে সঠিক উত্তর কি হবে আমাদের? পারস্পরিক শিক্ষা বা রেসিপ্রোকাল টিচিং এটা কোন পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ঠিক আছে, সোশিও কালচারাল অ্যাপ্রোচ বা সামাজিক বা সাংস্কৃতিক পদ্ধতি। আচ্ছা, এই শিক্ষা পদ্ধতিটা সম্পর্কে একটু জানো। পারস্পরিক শিক্ষণে কি হয় না, ছোট ছোট দলে শিক্ষার্থীরা পালাক্রমে শিক্ষকের ভূমিকা পালন করে, ঠিক আছে, অর্থাৎ ধরো 10 জন বন্ধু আছো, একজন বন্ধু এসে প্রথমে পেঁয়াজের তত্ত্ব কিছুটা বুঝিয়ে দিল, তারপরে অন্যজন এসে বাকি অংশটা বোঝাইলো, তারপরে পরের দুজন এসে ভাইগর্সকি তত্ত্বটা বুঝিয়ে দিল, বোঝা গেল? অর্থাৎ তোমার বন্ধুরাই তোমার টিচার, আবার তারাই কিন্তু স্টুডেন্ট, এরকমভাবে একটা রোল প্লের মতো অবস্থা তৈরি করা হয়। এটাকে পারস্পরিক শিক্ষা, অর্থাৎ তুমি এবং বন্ধুরা পরস্পরকে শিখতে সাহায্য করছো। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। সেটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে হাইনজের একটা গল্প রয়েছে, হেইনজের দ্বিধার জবাবে রুহি বলে যে কোনো পরিস্থিতিতে চুরি করা ভুল। কোহলবার্গের তত্ত্ব অনুসারে এখানে কি হয়েছিল? হাইনজের গল্প নিশ্চয়ই সবাই জানো, যারা জানো না ইউটিউবে একবার শুনে নিতে পারো, আমি একবার বলে দিচ্ছি। হেইনজ একজন লোক, সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ঔষধ কিনতে যায়, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় ঔষধ কিনতে পারে না। ঔষধ ছাড়া তার স্ত্রী এই মুহূর্তে কিন্তু মারা যেত। সেই কারণে হেইনজ কি করে, যে দোকান থেকে সেই ঔষধটি চুরি করে আনে। এই গল্পটা শোনানোর পর যখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে হেইনজ ঠিক কাজ করেছে নাকি ভুল কাজ করেছে, তো সেটা শুনে রুহি নামক কোনো একটা প্রাইমারি ছাত্রী সে বলে উঠল কি, যে চুরি করা তো সবসময় ভুল, তাহলে
কোহলবার্গের যে থিওরি, সেই থিওরি অনুসারে এই রুহি তার অ্যান্সারের সাপেক্ষে সে কোন স্তরে অবস্থান করছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রচলিত স্তর বা কনভেনশনাল স্টেজের মধ্যে রয়েছে, যেখানে শিশুরা কিন্তু আইন শৃঙ্খলাকে চরমভাবে মেনে নেয়। ঠিক আছে, কোহলবার্গের 4টে স্তর কিন্তু 3টে স্তর কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত। ওকে, আচ্ছা, এই জায়গাটার বৈশিষ্ট্যই হচ্ছে এই স্তরের এটা, যে আইন শৃঙ্খলাকে প্রচণ্ডভাবে মেনে নেয়। আচ্ছা, এই জায়গাটা মনে রাখবো আমরা। কোহলবার্গের 3টে স্তর, একটা হচ্ছে প্রাক প্রথাগত যেটা 4 থেকে 10 বছর, প্রথাগত যেটা সেটা 10 থেকে 13 বছর, আর উত্তর প্রথাগত যেটা সেটা হচ্ছে 13 বছরের পরবর্তী সময়ে এটা দেখা যায়। ওকে, বৈশিষ্ট্যগুলো এখানে লেখাই রয়েছে, একবার জাস্ট দেখে রাখবে এই জিনিসটা। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আমরা যদি যাই 9 নম্বর প্রশ্নে, সেখানে বলা হচ্ছে এইচ গার্ডনার, হার্ভার্ড গার্ডনারের যে বহুমুখী বুদ্ধির তত্ত্ব রয়েছে, সেখানে আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা বলতে কী বোঝায়। এই জায়গাটাতে কিন্তু খুব কনফিউশন হয়, অন্তর্ব্যক্তি এবং আন্তঃব্যক্তি। আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা কাকে বলে? আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা কোনটি না, আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা হলো যখন এই যে দেখো ইন্টার, আচ্ছা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। আচ্ছা, আন্ত মানে হলো যে কি না, তুমি ধরো কোনো একটা জিনিস বুঝেছো, ঠিক আছে, তুমি কোনো একটা জিনিস বুঝেছো মানে কি, সেটা নিজে বুঝেছো, ঠিক আছে। আবার ধরো তুমি অন্যের মনটাকে বোঝার চেষ্টা করলে, তার মানে সেখানে কি হলো, যে অন্যের মনটাকে যখন তুমি বোঝার চেষ্টা করছো, সেটাকে বলা হচ্ছে আন্তঃব্যক্তি বুদ্ধি, ইন্টারপার্সোনাল। আর তুমি যখন নিজের মনটাকে নিজে বুঝতে পারছো, সেটাকে বলা হচ্ছে অন্তঃব্যক্তি বা ইন্টারপার্সোনাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কেমন? সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। 10 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে এনইপি 2020-তে শিশুদের মূল্যায়ন ড্যাশ এবং ড্যাশ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে, 2020 সালে যে নতুন এডুকেশন পলিসি এসেছে, তো সেখানে কি বলা হয়েছে এনইপি 2020-তে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দলীয় কাজ এবং আত্মমূল্যায়ন, গ্রুপ ওয়ার্ক এবং সেলফ অ্যাসেসমেন্ট অ্যাড করার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ব্যাপক মূল্যায়নের উদ্দেশ্যে একজন শিক্ষকের কি করা উচিত? ব্যাপক মূল্যায়ন, আচ্ছা কুইজের সঠিক উত্তরের নম্বর বিবেচনা করা, শুধুমাত্র শিশুদের করা ভুলগুলো বিবেচনা করা, এটা তো হবে না, তাই না? শিক্ষণ প্রক্রিয়া ও ফলাফল উভয় বিবেচনা করা, নাকি সব শিক্ষার্থীর জন্য একটা মানক পরীক্ষা ব্যবহার করা, নির্ণায়ক পরীক্ষা ব্যবহার করা? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের অপশন সি, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া এবং ফলাফল উভয়ই বিবেচনা করা একটা শিক্ষকের এটাই কর্তব্য। শিক্ষণ প্রক্রিয়া কোন পদ্ধতিতে তিনি শেখাচ্ছেন, সেটাকে যেমন তিনি বিবেচনা করবেন, ঠিক সেরকম সেই শেখানোর ফলে কেমন লার্নিং আউটকাম হচ্ছে, রেজাল্ট কেমন হচ্ছে, সেটাকেও তিনি কিন্তু আলোচনা করবেন। আচ্ছা, এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের। সিসিই এর পুরো নামটা মনে রাখবে, সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এটা 2009 সালে সিবিএসই চালু করে এবং শিক্ষার অধিকার আইনের সাথে যুক্ত এটা, ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের সাথে যুক্ত। সিসিইতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সারা বছর নিরবিচ্ছিন্নভাবে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেই কারণে সামেটিভ আর ফর্মেটিভ মিলে সারা বছরে 12টা পরীক্ষা হয়, ঠিক আছে, 3টে সামেটিভ আর 9টা ফর্মেটিভ প্রাইমারি স্কুলে। ওকে, পরবর্তীর দিকে যাই আমরা। এখানে বলা হচ্ছে যে মায়ের অনুপস্থিতিতে মেয়েদের ঘরের কাজ ও ছোট ভাই বোনের যত্ন নেওয়ার প্রত্যাশা করা হয়, এটি কিসের উদাহরণ? তো এটা আমরা খুব সহজেই কিন্তু এর উত্তরটা আমরা খুঁজে পেয়ে যাচ্ছি। এখানে কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, লিঙ্গ রূঢ় ধারণা বা জেন্ডার স্টিরিওটাইপের। কেন? কারণ মেয়েরাই শুধু ঘরের কাজ করছে, দেখো ভাইদের কিন্তু বলা হচ্ছে না, তাই না? তাহলে এখানে জোর করে যেন বলা হচ্ছে যে মেয়েদের কাজই হচ্ছে ঘরের কাজ করা, এটা চাপিয়ে দেওয়া হচ্ছে।
সমাজ থেকে। এই ঘটনাটা কি জেন্ডার স্টিরিওটাইপ বলা হয়। ওকে, লিঙ্গ সমতা কাকে বলে মনে রাখবো, প্রয়োজন অনুসারে উভয়কে সমান সুযোগ দেওয়া ছেলে মেয়েদের। লিঙ্গ সমানতা, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা সমাজ থেকে, এটা হচ্ছে লিঙ্গ সমানতা। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। 13 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়। এই নয়টা ভালোভাবে খেয়াল রাখবে। জন ডিউয়ের প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয় কোনটি। এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাব আমাদের এই যে অপশন বি, মুখস্থ করাকে উৎসাহ দেওয়া। ঠিক আছে, তাই না? মুখস্থ করা বা রোট মেমোরাইজেশনকে কখনোই প্রোগ্রেসিভ এডুকেশন সে বলেনি যে করো। তিনি কি বলেছেন? হাতে কলমে শিক্ষার কথা বলেছেন, পিয়ার গ্রুপ বা সহযোগিতামূলক শিক্ষার কথা বলেছেন, ধারাবাহিক মূল্যায়নের কথা বলেছেন, সম্ভাবনার বিকাশের কথা বলেছেন, আজীবন যেন শিশু শেখার জন্য চেষ্টা করে সেটার কথা বলেছেন, কিন্তু কখনো না বুঝে মুখস্থ করার কথা তিনি কিন্তু বলেননি। ওকে, 14 নম্বর প্রশ্ন দেখব আমরা। ভাইগটস্কি দৃষ্টিভঙ্গিতে ভাষা ও চিন্তা সম্পর্কে নিচের কোন কথাটি তার ঠিক? ভাইগটস্কি দৃষ্টিভঙ্গিতে ভাষা ও চিন্তা সম্পর্কে কোন কথাটি সঠিক? দেখো ভাইগটস্কি তিনি কি বলছেন? ভাষা, মনে রাখবো ভাইগটস্কি ভাষাকে উচ্চতর মানসিক কার্যকলাপের বিকাশে সাহায্য করে বলেছেন। ঠিক আছে, ভাষাকে তিনি সবসময় একটু এক্সট্রা অ্যাডভান্টেজের চোখেই কিন্তু দেখেছেন। ভাষা সবসময় উচ্চতর মানসিক কার্যকলাপ বিকাশে সাহায্য করে। ভাইগটস্কির প্রশ্ন থাকলেই মনে রাখবে তার উত্তরে ভাষা, সমাজ এবং সংস্কৃতি, এই তিনটের মধ্যে কোনোটা না কোনোটা থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা যাব আমাদের 15 নম্বর প্রশ্নে। এখানে বলা হচ্ছে একজন শিক্ষক শিশুদের বড়দের সাথে কথা বলে ঐতিহ্য সম্পর্কে জানতে উৎসাহিত করেন। আচ্ছা, সামাজিকীকরণ ও শিক্ষণ সম্পর্কে শিক্ষকের বিশ্বাস এখানে কোনটি এসে দাঁড়াচ্ছে? তাহলে বড়দের সাথে কথা বলানো হচ্ছে, তাই না? তাহলে কি কি অপশন আছে দেখা যাক। অপশন আছে এখানে আচ্ছা, এই প্রশ্নটা একটু ভুল আছে, কারণ এখানে অপশনগুলো টাইপ হয়নি। ঠিক আছে, এখানে অপশন থাকতো 4টে, 1 2 3 4 করে, তারপরে এগুলোর মধ্যে অ্যান্সার বেছে নিতে হতো। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা স্কিপ করে যাচ্ছি, নেক্সট দিন আমরা করিয়ে দেবো এটাকে। প্রশ্নটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে যাই। 16 নম্বর। এখানে বলা হচ্ছে যে শিক্ষণ অক্ষমতার ক্ষেত্রে সালমা 5 বছর বয়সী, 3 বছর বয়সে কোনো শিক্ষা ছাড়া গিটার বাজানো শিখেছে। এই প্রতিভা তাকে কোন শ্রেণীর মধ্যে ফেলে? দেখো, বলা হচ্ছে সালমা 5 বছর বয়সী, 3 বছর বয়সে কোনো শিক্ষা ছাড়াই সে নিজে নিজে কিন্তু গিটার বাজানো শিখে গেছে। তো এই যে প্রতিভা, সেটাকে তার কোন টার্মে পড়ছে? সে তার আইকিউ কিন্তু বেশি, অর্থাৎ সে গিফটেড চাইল্ডের মধ্যে পড়ছে। ওকে, প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন সেটা হলো কোথায় গেল, এই যে 18 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে হার্দিকের দৃষ্টিশক্তি কম, অর্থাৎ হার্দিক নামক একজন ছেলে, সে চোখে একটু কম দেখতে পায়। শিক্ষককে জানানো হয়নি এটা। শ্রেণীকক্ষে কোন আচরণ শিক্ষককে বুঝতে সাহায্য করবে? শিক্ষককে কিন্তু হার্দিক নিজে বলেনি যে তার দৃষ্টিশক্তি কম বা সেই চোখে একটু কম দেখে এই ঘটনাটা। তাহলে শিক্ষক কিভাবে বুঝতে পারবেন যে হার্দিকের একটু সমস্যা আছে চোখে? এদের মধ্যে কোনটা দেখে? তাহলে আমরা প্রথম অপশনটাই দেখে বুঝতে পারছি যে পড়ার সময়তে সে কিন্তু চোখকে একটু কুঁচকাবে, তাই না? দেখবে একটু আলো কম থাকলে যখন আমরা বই পড়ার চেষ্টা করি,
চোখকে একটু বেশি ফোকাস করতে হয়। তো সেটা দেখেই কিন্তু শিক্ষক বুঝতে পারবেন যে ওর হয়তো দেখতে সমস্যা হচ্ছে। এখানে কি হতে পারে, ব্রেল বই বা স্পর্শযোগ্য গ্লোভ, স্ক্রিন রিডার সফটওয়্যার এইসবের মাধ্যমে কিন্তু তাকে পাঠদান করানো যেতে পারে। ওকে, এই জায়গাটা মনে রাখবো আমরা। মায়োপিয়া বলে একটা রোগ হয়। এই মায়োপিয়া রোগে কাছের জিনিস স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের জিনিস দেখা যায় না বা আবছা দেখা যায়, ঠিক আছে। আর হাইপারোপিয়া, এখানে দূরের জিনিস স্পষ্ট দেখা যায়, কাছের জিনিসটা ভালো দেখা যায় না। ওকে, এই দুটো রোগের নাম মনে রাখবো আমরা। পরবর্তী আছে আমরা 19 নম্বর প্রশ্নে, বলা হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুকূল শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করতে শিক্ষক কী করবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুকূল শ্রেণীকক্ষ, দেখো এখানে সঠিক উত্তর আমাদের আসবে কি, আমরা প্রথম যে দুটো অপশনকে দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যদি দেখি এই দুটোর মধ্যে একটাও কিন্তু এর মধ্যে আসছে না। অপশন সি ডি যদি দেখি, হ্যাঁ এখানে দেখো যুক্তিসঙ্গত এবং উপযুক্ত পাঠ্যক্রমিক সুযোগ সুবিধা দেওয়া, অর্থাৎ যেমন যদি কোনো অন্ধ শিক্ষার্থী আসে তাহলে তাকে কি করতে হবে, উপযুক্ত পাঠ্যক্রম দিতে হবে, অর্থাৎ তাকে ব্রেল পদ্ধতিতে ছাপা এমন বই খাতা দিতে হবে যাতে সে ডটগুলোতে হাত দিয়ে দিয়ে পড়তে পারে, তাই না। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে আসি আমরা। সেটা হলো, এই জায়গাটা একটু মনে রাখবে, পিডাব্লিউডি অ্যাক্ট। পিডাব্লিউডির অর্থ হচ্ছে পিপল উইথ ডিসাবিলিটি। এটা 2016 সালে আসে। 2016 সাল অনুযায়ী বিশেষ সুবিধা প্রদান আইনগত বাধ্যবাধকতা। সেই জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দেখবে পিএইচ বলা হয় যাদেরকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো তাদের যে কোনো এক্সাম টেট পরীক্ষাও বলো সেখানে একটু এক্সট্রা 30 মিনিট সময় দেওয়া হয়, তাই না, এবং পাস মার্কও কিছুটা পরিমাণ কম থাকে। ওকে, আর ইউডিএল এর পুরো নামটা মনে রাখবে, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। এর এখানে কি হয় না, সব ধরনের শিক্ষার্থীদের জন্য একটা ফ্লেক্সিবল একটা কারিকুলাম ডিজাইন করা হয়। 20 নম্বর প্রশ্ন, এখানে এ আর আর টাইপ। এতে কি বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিভাধর শিশুরা অন্তর্ভুক্ত নয় বলেছে কিন্তু, ঠিক আছে, মানে বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যারা বুদ্ধি কম তারাই কেবল থাকে। তার মানে বুঝতে পারছি এটা কিন্তু এই যে প্রথমকার যে স্টেটমেন্টটা দিয়েছে এটা কিন্তু ভুল। দ্বিতীয় স্টেটমেন্টে কি বলা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শুধুমাত্র ঘাটতি দৃষ্টিভঙ্গিতে কাজ করে, এটাও ভুল। তার মানে দুটোই ভুল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, এ এবং আর উভয় মিথ্যা বা উভয়ই ভুল, তাই না। দেখো দুটো স্টেটমেন্টে কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। আচ্ছা, পরেরটায় যাই আমরা। পরেরটায় দেখো এখানে, আচ্ছা এই জায়গাটা একটু মনে রাখবো আমরা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রথম সালমানসাতে একটা সম্মেলন হয়েছিল 1994 সালে। এই সালমানসাতে এখান থেকে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা লাগু হওয়ার কথা প্রথম উঠে আসে। জায়গাটার নামটা মনে রাখবো, সালমানসা কবে হয়েছিল, 1994 সালে একটা সম্মেলন হয়েছিল সেখান থেকে। আচ্ছা, পরবর্তীতে আসি আমরা 21 নম্বর প্রশ্ন। সেখানে বলা হচ্ছে নিচের কোনটি অধিক জ্ঞান দক্ষতা মেটাকগনিশনের বৈশিষ্ট্য। দেখো এই যে 21 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, নিজের চিন্তন প্রক্রিয়া সম্পর্কে সচেতনভাবে চিন্তা করা। আচ্ছা, নিজের কোনো কিছু নিয়েই যখন তুমি নিজে চিন্তা করো, হ্যাঁ, তখন সেটাকে কিন্তু মেটাকগনিশন বলা হচ্ছে। অর্থাৎ তুমি যখন তোমার পড়াশুনো নিয়ে নিজেই তুমি চিন্তা করছো যে না পড়াশুনো হচ্ছে না, এখন পড়াশুনো তুমি ফাঁকি দিচ্ছ, সেটা যখন নিজেই বুঝতে পারছো, সেই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে কি, মেটাকগনিশন বলা হচ্ছে, তাই না, মেটাকগনিশন বলা হচ্ছে। আচ্ছা, পরেরটায় আসি 22 নম্বর প্রশ্নে। সেখানে দেখো বলা হচ্ছে শিক্ষক বিষয় পড়ানোর পরে শিক্ষার্থীদের ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপ তৈরি করতে বললেন, এটা কিসের সাহায্যে করবে। খুব সহজ একটা প্রশ্ন। এখানে দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি, সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে কিন্তু অপশন এ, ঠিক আছে, অপশন এ, অর্থাৎ গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে, সারসংক্ষেপ পরীক্ষার মাধ্যমে আর রুব্রিক্স তৈরি করার মাধ্যমে এই জিনিসটা করতে পারবে। পরবর্তী প্রশ্ন মধ্যে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাবো 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সবচেয়ে ভালো শেখে কোন পরিবেশে। খুব সহজ একটা প্রশ্ন। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সব থেকে ভালো শেখে
কোন পরিবেশের মধ্যে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শিশুদের সামাজিক আবেগীয় চাহিদার যত্ন নেওয়া হয় যে জায়গাতে, যে জায়গায় শিশুরা মন খুলে হাসতে পারে, মন খুলে আনন্দ করতে পারে, সেই ধরনের একটা পরিবেশ যেখানে তাদের আবেগের চাহিদা আছে, হাসি কান্না আনন্দ দুঃখ সব কিছুর চাহিদা আছে, সেই জায়গাটাই সব থেকে ভালো পড়াশুনো হয়। ওকে, আচ্ছা এই জায়গাটা মনে রাখবো। ম্যাসলো বলে একজন লোক ছিলেন, তিনি একটা চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব দিয়েছেন। সেখানে তিনি নিরাপত্তা ভালোবাসার চাহিদা পূরণ না হলে শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারেন না, এই কথাটা কিন্তু বলেছে। সেখানে 5টা চাহিদার স্তর তিনি বলেছেন এবং পরপর এই স্তরগুলো ডেভেলপ হতে যায়। কেমন? আচ্ছা পরেরটাই যাই আমরা। পরেরটাই দেখো, এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি কার্যকর শ্রেণীকক্ষ অনুশীলনের উদাহরণ? কার্যকর শ্রেণীকক্ষ অনুশীলনের উদাহরণ কোনটি? দেখো এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন ডি, সহযোগিতামূলক শিক্ষণ, অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং। তোমার বন্ধুরা তোমাকে কিছু একটা জিনিস শিখিয়ে দিল, তুমি আবার তোমার বন্ধুদেরকে কোনো একটা জিনিস শিখিয়ে দিলে, এটা কি বলা হয়? সহযোগিতামূলক শিক্ষণ। এর ফলে কি হচ্ছে? তোমারও বেশি মনে থাকছে, তোমার বন্ধুদেরও কিন্তু বেশি মনে থাকছে। তো এটা একটা কার্যকর শ্রেণীকক্ষের অনুশীলনের উদাহরণ। আচ্ছা এটাকেই পিয়ার টিউটরিংও বলে থাকে, ঠিক আছে? এটাকেই পিয়ার টিউটরিং বা দলগত শিক্ষণও বলা হয়। আচ্ছা দেখো, নিচের কোনটি অভ্যন্তরীণ অনুপ্রেরণার উদাহরণ? ইন্ট্রিনসিক মোটিভেশন কোনটি? ইন্ট্রিনসিক মোটিভেশন বলে একটা নির্দিষ্ট চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে, সেগুলো আমরা পড়বো, তখন এগুলো আরও সহজে বুঝতে পারবে। দেখো অভ্যন্তরীণ অনুপ্রেরণা বা ইন্ট্রিনসিক মোটিভেশন কোনটি? ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষা করছে, পরীক্ষার ফলাফল সম্পর্কে কৌতূহল। দেখো ভিতর থেকে যেটা আসছে যে পরীক্ষার ফলাফল তোমার কেমন হবে সেই বিষয়ে তোমার একটা কৌতূহল, এবং সেই জন্য তুমি মন দিয়ে পড়াশোনা করছো, এটাই একটা আভ্যন্তরীণ পেশনা বা মোটিভেশন বা পেশনা কি না, যেটা তোমাকে কোনো একটা কাজে লেগে থাকার অনুপ্রেরণা যোগায়, সেটাকেই মোটিভেশন বলা হচ্ছে। 26 নম্বর দেখো, বলা হচ্ছে নিচের কোন পরিস্থিতি গঠনবাদী শিক্ষাবিদ্যার উদাহরণ? নিচের কোন পরিস্থিতি গঠনবাদী শিক্ষাবিদ্যার উদাহরণ? গঠনবাদী মানে নির্মাণবাদের উদাহরণ কোনটা সেটা জানতে চাইছে। এখানে সঠিক উত্তর আমরা অপশন ডি দেখতে পাচ্ছি। শিক্ষক সমসাময়িক বিষয় উপস্থাপন করেন, শিক্ষার্থী আলোচনা ও বিতর্ক করে। অর্থাৎ দেখো এখানে শিক্ষক মানে টিচার, সে কিন্তু একটা সাহায্যকারী বা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করছেন, এবং শিক্ষার্থীদেরকে তিনি সরাসরি উত্তর বলছেন না, কিন্তু উত্তর খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সাহায্য কিন্তু করছে। ওকে, তো এটাই কিন্তু কনস্ট্রাকটিভিজমেরও মূল কথা, যে শিক্ষক অ্যাজ এ ফ্যাসিলিটেটর, অ্যাজ এ গাইড, অ্যাজ এ ফ্রেন্ড কাজ করবে, ঠিক আছে? ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এবং শিক্ষার্থীরা নিজের হাতে কলমে যে কোনো জ্ঞানকে অর্জন করবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা যাই। 27 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে শ্রেণীকক্ষে ইতিবাচক দলীয় গতিশীলতার জন্য কোন মনোভাব সবচেয়ে বেশি উপযুক্ত? ইতিবাচক দলীয় গতিশীলতার জন্য কোন মনোভাব সবচেয়ে বেশি উপযুক্ত? আচ্ছা এখানে দেখো সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি কি না, অপশন এ বি সি ডি, এই চারটাকে যদি মন দিয়ে পড়া যায় তাহলে 27 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর এসে দাঁড়াবে কোনটা বলো তো? সঠিক উত্তর আমাদের এসে দাঁড়াবে কিন্তু অপশন সি, এখানে সমস্যা সমাধানের সংলাপ এবং সহযোগিতায় উৎসাহিত করা। আচ্ছা এই জায়গাটা একটু মনে রাখবে। কার্ট লুইন নামক একটা দুজন মানুষ, তারা কি করে, তারা গ্রুপ ডায়নামিক্স থিওরি এর প্রতিষ্ঠা করেন। এই থিওরিটার নামটা মনে রাখবে আর তাদের উদ্ভাবকের নামটা মনে রাখবে। আর স্থায়ী ক্ষমতার ভিত্তিক গ্রুপিং, এটা দরকার নেই আমাদের এই টেটের মধ্যে। তো এই কার্ট লুইনের থিওরিটা কি না, ডায়নামিক্স থিওরি, গ্রুপ ডায়নামিক্স থিওরি। আচ্ছা 28 নম্বর প্রশ্নের মধ্যে আমরা যাই। এখানে বলা হচ্ছে কলসি ও মগ রূপকে শিক্ষককে বড় কলসি আর শিক্ষার্থীকে মগ হিসাবে দেখানো হয়, এই ধারণা কেন সমস্যাজনক? আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন। দেখো বলা হচ্ছে কি যে আগেকার দিনে যেটা মনে করা হতো যে এমটি ভেসেল থিওরি, তাই না? আমরা আগের দিন ক্লাসে পড়েছি এটা, যে শিক্ষার্থীকে একটা ফাঁকা পাত্রের সাথে তুলনা করা হতো এবং শিক্ষক সেই তার জ্ঞানের পাত্র থেকে জ্ঞান ওই ফাঁকা পাত্রের মধ্যে ঢেলে দিতেন। ঠিক এরকমই শিক্ষককে একটা বিশাল জ্ঞানের ভাণ্ডার, মানে বড় কোনো কলসি যার মধ্যে অনেক জল ধরে, আর শিক্ষার্থীকে একটা ছোট্ট মগ হিসাবে কল্পনা করা হচ্ছে যেখানে জ্ঞানের পরিমাণ খুবই কম বা সামান্য জল ধরে। তো এই যে মতবাদ, সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত না, শিক্ষার্থীরা মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসে এবং শিক্ষণ সক্রিয় অংশগ্রহণে নির্মিত হয়।
ঠিক আছে। তো এটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আচ্ছা, পরবর্তী যদি আমরা আসি, কোল-সিমক মডেল একমুখী শিক্ষণের প্রতীক এটা। ওকে, আমাদের আজকের লাস্ট প্রশ্ন না 29 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে শিশুদের কাজে ভুলগুলো সম্পর্কে কোন কথাটা ঠিক। কোনো একটা শিশু কোনো কাজ করতে করতে তার ভুল হচ্ছে, এই সম্পর্কে ঠিক কোনটা? না শিক্ষকের গভীরভাবে বিশ্লেষণ করা এবং কেন ভুল হচ্ছে সেই কারণটা কিন্তু শিক্ষককে খুঁজে বের করতে হবে, শিশুদের সাথে আলোচনা করতে হবে। এটা একটা পেডাগজি প্রশ্ন। আমাদের লাস্ট প্রশ্ন আজকের আমরা দেখব, বলা হচ্ছে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং, কোনো একটা জিনিসের ভালো দিক খারাপ দিক উভয় চিন্তা করতে পারার যে ক্ষমতা, সেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তন বলা হয়। ঠিক আছে, সেটা উন্নত করতে নিচের কোনটি সাহায্য করে? আচ্ছা, চারটে অপশনকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি কি না, এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি অপশন বি, তাই না? দলে বিষয় আলোচনা করা এবং প্রশ্ন তৈরি করা। একটা দলে শিক্ষার্থী, কয়েকজন শিক্ষার্থী মিলে কোনো একটা বিষয় যখন আলোচনা করবে তখন সেটার আলোচনা সমালোচনা উভয়ই হবে, তাই না? তো এটাই সবথেকে পজিটিভ অ্যান্সারের মধ্যে আমাদের কিন্তু আসছে। আচ্ছা, এই জায়গাটা একটু মনে রাখবো আমরা। বেঞ্জামিন ব্লুম, তার ব্লুম ট্যাক্সোনমি আমরা পড়বো, সেখানে তিনি 3টে ডোমেনের কথা বলেছেন, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটো। ঠিক আছে, আর মোটামুটি এখানে আর সেরকম কিছু জানার মতো দরকার আমাদের নেই। ঠিক আছে, তো এই ছিল আমাদের 30টা এমসিকিউ। কিছুটা পরিমাণ সহজ প্রশ্ন আজকে ছিল। দিন দিন আমরা কিন্তু একটু হার্ড কোয়েশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এত দূর তাহলে থাকলো। আমরা নেক্সট দিন পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করব, এবং এই যে 30টা প্রশ্ন আমরা করলাম এর মধ্যে যদি কারোর কোথাও অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। ঠিক আছে, তো আজকে শেষ করলাম আমরা এখানে।